আসসালামু আলাইকুম। মোহাম্মদ হাসানুল স্কুল সপ্তম শ্রেণীর ছাত্র। আজকে তোমাদের ভৌত বিজ্ঞানে যেটা পড়া সেটা হচ্ছে বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ। আগের দিন এই কোশ্চেনটা আমি একবার আলোচনা করে দিয়েছিলাম। আগে দেখো তার উত্তরটা আমি লিখিয়ে দেব। চুম্বকত্ব কাকে বলা হয়? না কোনো চুম্বক যে ধর্মের জন্য কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করে সেই ধর্মকে বলা হয় তার চুম্বকত্ব। অর্থাৎ চুম্বকের আকর্ষণ ধর্মকে বলা হয় চুম্বকত্ব। চুম্বক পদার্থকে যে আকর্ষণ করে এই আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় চুম্বকত্ব। এবার কোনো একটা অজানা বস্তু চুম্বক কিনা কীভাবে বুঝব? দেখো, এই জন্য আমাদের একটা জানা চুম্বক প্রয়োজন, অর্থাৎ যেটা চুম্বক বলে আমরা জানি সেরকম একটা চুম্বককে আনতে হবে, নিতে হবে। সেই চুম্বকের কাছে অজানা বস্তুটিকে আনতে হবে। এক্ষেত্রে দুটি ঘটনা ঘটতে পারে। হয় চুম্বকটি অজানা বস্তুটিকে আকর্ষণ করবে অথবা অজানা বস্তুটিকে বিকর্ষণ করবে। এখন যদি অজানা বস্তুটিকে আকর্ষণ করে তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তভাবে বলতে পারবো না যে অজানা বস্তুটি চুম্বক। কিন্তু যদি অজানা বস্তুটি ওই চুম্বক দ্বারা বিকর্ষিত হয়, অজানা বস্তুটিকে চুম্বক বিকর্ষণ করে, তাহলে আমরা বলতে পারবো যে অজানা বস্তুটি চুম্বক। তার জন্য যেটা আমরা লিখবো সেটা আমি বোর্ডে তোমাদের লিখিয়ে দিচ্ছি। আমরা জানি না চুম্বক আকর্ষণ করে চুম্বকের অন্য চুম্বকের বিপরীত মেরুকে, আবার চৌম্বক পদার্থকে। আমরা জানি চুম্বক অন্য চুম্বকের বিপরীত মেরুকে আকর্ষণ করে, আবার কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। চৌম্বক পদার্থকে ও আকর্ষণ করে। তাই আকর্ষণ দেখে বোঝা যাবে না কোনো অজানা বস্তু চুম্বক কিনা। তাই আকর্ষণ দেখে বোঝা যাবে না কোনো অজানা বস্তু চুম্বক কিনা। কিন্তু চুম্বক ও
অন্য চুম্বকে সমমেরুকে বিকর্ষণ করে তাই কোনো অজানা বস্তুকে চুম্বক যদি বিকর্ষণ করে তাহলে নিশ্চিত রূপে বলা যাবে অজানা বস্তুটি চুম্বক। তাই বলা হয় বিকর্ষণ চুম্বকত্বের আসল প্রমাণ। এরপরে দেখো তড়িৎ চুম্বক কাকে বলা হয় এবং তড়িৎ চুম্বকের ব্যবহার। কোনো চৌম্বক পদার্থ যেমন লোহার দণ্ড এর চারিদিকে যদি তামার তার জড়িয়ে ওই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করা হয় তাহলে দেখা যাবে যে ওই লোহার দণ্ড অর্থাৎ চৌম্বক পদার্থটির মধ্যে চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। এই ধরনের চুম্বককে বলা হয় তড়িৎ চুম্বক, অর্থাৎ তড়িৎ পাঠানোর ফলে চৌম্বক পদার্থর চুম্বকে পরিণত হওয়াকে বলা হচ্ছে তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক কাকে বলে এর ব্যবহারগুলি দেখো, অর্থাৎ তড়িৎ চুম্বকের ব্যবহার। তড়িৎ চুম্বক কাকে বলা হয় না কোনো চৌম্বক পদার্থের চারিদিকে তামার তার জড়িয়ে ওই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে ওই চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকে বলা হয় তড়িৎ চুম্বক। এই তড়িৎ চুম্বক কোথায় কোথায় ব্যবহার করা হয়? ইলেকট্রিক মিটারে, তারপরে ইলেকট্রিক মোটর,
ইলেকট্রিক কলিং বেলে আমরা এই তড়িৎ চুম্বকের ব্যবহার দেখতে পাই। ইলেকট্রিক মিটার, ইলেকট্রিক মোটর এবং ইলেকট্রিক কলিং বেলে এই তড়িৎ চুম্বক এর ব্যবহার দেখা যায়। তারপরে চোখে যদি আমাদের লোহার গুঁড়ো পড়ে তাহলে এই তড়িৎ চুম্বকের সাহায্যে ওই চোখ থেকে লোহার গুঁড়োগুলোকে তোলা সম্ভব হয়। ডাক্তারবাবু এটা করেন। চোখের মধ্যে লোহার সূক্ষ্ম গুঁড়ো তোলার জন্য তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। তাহলে আবার বলছি, দেখো তড়িৎ চুম্বক কাকে বলা হয় না, কোনো চৌম্বক পদার্থের চারিদিকে তামার তার জড়িয়ে ওই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে ওই চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকে বলা হয় তড়িৎ চুম্বক। এর ব্যবহার কোথায় কোথায় দেখা যায় না, ইলেকট্রিক কলিং বেলে, ইলেকট্রিক মিটারে, ইলেকট্রিক মোটরে তড়িৎ চুম্বক ব্যবহার দেখা যায়। এছাড়াও চোখের মধ্যে লোহার সূক্ষ্ম গুঁড়ো তোলার ক্ষেত্রেও চোখের মধ্যে লোহার সূক্ষ্ম গুঁড়ো পড়লে সেই লোহার সূক্ষ্ম গুঁড়োগুলোকে তোলার কাজেও এই তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। এরপরে কোশ্চেন, মেরুজ্যোতি বা অরোরা কি? মেরুজ্যোতি সাধারণত উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই দুই মেরু অঞ্চলে দেখা যায়। অরোরা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই দুই মেরুতে অর্থাৎ সুমেরু মেরুতে এই মেরুজ্যোতি দেখা যায়। মেরুজ্যোতি কি মহাবিশ্ব থেকে আসা এক ধরনের রশ্মি, যার নাম হচ্ছে মহাজাগতিক রশ্মি। মহাবিশ্ব থেকে আসা এক ধরনের রশ্মি যার নাম হচ্ছে মহাজাগতিক রশ্মি। এই মহাজাগতিক রশ্মি ক্রমাগত পৃথিবীর দিকে ধেয়ে আসে। এদের অধিকাংশই হল তড়িৎ আধানযুক্ত কণিকা। এই মহাজাগতিক রশ্মির মধ্যে অধিকাংশই রশ্মি হল তড়িৎ আধানযুক্ত কণিকা, অর্থাৎ এই মহাজাগতিক রশ্মির মধ্যে তড়িৎ আধানযুক্ত কণিকা আছে। ভূচৌম্বক ক্ষেত্রের সঙ্গে এদের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। যেহেতু পৃথিবী একটা বিরাট চুম্বক, সুতরাং পৃথিবীর মধ্যে চৌম্বক ক্ষেত্র আছে। এই ভূচৌম্বক ক্ষেত্রের সঙ্গে এদের এই যে তড়িৎযুক্ত কণিকাগুলো মহাজাগতিক রশ্মির মধ্যে আছে, এদের ক্রমাগত ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। ফলে মেরু অঞ্চলে ঘিরে এই দুটি বিকিরণ বলয় দেখা যায়, আলোর বিকিরণ বলয় দেখা যায়। ফলে মেরু অঞ্চলে দুটি আলোর বিকিরণ অঞ্চল দেখা যায়। এই আলোর বিকিরণকে বলা হয় মেরুজ্যোতি বা অরোরা। তাহলে মেরুজ্যোতিটা বলছে, দেখো মহাবিশ্ব থেকে আসা মহাজাগতিক রশ্মি ক্রমাগত পৃথিবীর দিকে ধেয়ে আসছে। মহাবিশ্ব থেকে মহাজাগতিক রশ্মি ক্রমাগত পৃথিবীর দিকে ধেয়ে আসে। এই মহাজাগতিক রশ্মির মধ্যে
তড়িৎ আধানযুক্ত কণিকা থাকে। এই মহাজাগতিক রশ্মির মধ্যে থাকা তড়িৎ আধানযুক্ত কণিকাগুলি ভূচৌম্বক ক্ষেত্রের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে এবং মেরু অঞ্চলে একটি আলোর বলয় বিকিরণ বলয় দেখা যায় বা সৃষ্টি হয়। আলোর বিকিরণ বলয় সৃষ্টি হয়। এই আলোর বিকিরণ বলয়কে বলা হচ্ছে মেরুজ্যোতি বা অরোরা। এরপরে দেখো প্রাইমারি সেল ও সেকেন্ডারি সেল কাকে বলা হয়। প্রাইমারি সেল ও সেকেন্ডারি সেল কাকে বলা হয়? এক্ষেত্রে সেল বলতে তড়িৎ কোষকে বলা হচ্ছে, অর্থাৎ যে বিশেষ ব্যবস্থার মাধ্যমে তড়িৎ প্রবাহকে ধরে রাখা হয় এবং পরে কাজে লাগানো যায় তাকে বলা হচ্ছে তড়িৎ কোষ। যে বিশেষ ব্যবস্থার মাধ্যমে বা যে বিশেষ ব্যবস্থার মধ্যে তড়িৎ ধরে রাখা হয় এবং পরে সেই তড়িৎটাকে কাজে ব্যবহার করা হয়, সেই ব্যবস্থাকে বলা হচ্ছে তড়িৎ কোষ। এই তড়িৎ কোষ দুই প্রকার, প্রাইমারি কোষ ও সেকেন্ডারি কোষ, প্রাথমিক কোষ ও গৌণ কোষ। যে ধরনের তড়িৎ কোষে তড়িৎ রাসায়নিক পদার্থকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে প্রাইমারি সেল। যে ধরনের তড়িৎ কোষে রাসায়নিক পদার্থ থেকে উৎপন্ন তড়িৎকে ব্যবহার করা হয় সেই ধরনের তড়িৎ কোষকে বলা হচ্ছে প্রাইমারি সেল। আর সেকেন্ডারি সেল হচ্ছে একটু অন্য ধরনের। এই সেকেন্ডারি সেলের মধ্যে প্রথমে কি করা হয় না, তড়িৎ প্রবাহ পাঠিয়ে সেকেন্ডারি সেলের মধ্যে থাকা রাসায়নিক পদার্থগুলিকে শক্তিশালী করে রাখা হয়, সক্রিয় করে রাখা হয়। পরে আবার ওই সক্রিয় রাসায়নিক পদার্থ থেকে তড়িৎ পাওয়া যায়। অর্থাৎ এক্ষেত্রে তড়িৎকে রাসায়নিক পদার্থের মধ্যে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ করে রাখা হয়, পরে আবার ওই রাসায়নিক পদার্থ থেকে আবার তড়িৎ শক্তিরূপে ফেরত পাওয়া যায়। যেমন চার্জার লাইটে এই বিশেষ ব্যবস্থা দেখা যায়। চার্জার ইমার্জেন্সি যে চার্জার লাইটগুলো, সেগুলোর মধ্যে এই সেকেন্ডারি সেল থাকে। তাহলে প্রাইমারি সেলকে বলা হয় না যে ধরনের তড়িৎ কোষের মধ্যে রাসায়নিক পদার্থ থেকে পাওয়া তড়িৎকে কাজে লাগানো হয়, অর্থাৎ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে বলা হচ্ছে প্রাইমারি সেল। যেমন হাত ঘড়ির মধ্যে এই তড়িৎ সেল প্রাইমারি সেল দেখা যায়। হাত ঘড়ি ব্যাটারি হলো প্রাইমারি সেল। এখানে বা এমনিতে ছোটো ছোটো ব্যাটারিগুলো যেগুলো আমরা ঘড়িতে বা টর্চ লাইটে দেখি, সেগুলো হচ্ছে আমাদের প্রাইমারি সেল। এখানে ব্যাটারির মধ্যে রাসায়নিক পদার্থ থাকে এবং এই রাসায়নিক পদার্থগুলি থেকে আবার তড়িৎ শক্তি পাওয়া যায় এবং সেটি ব্যবহার করা হয়। আর সেকেন্ডারি সেলকে বলা হয় না যে ধরনের তড়িৎ কোষে প্রথমে তড়িৎ শক্তিকে রাসায়নিক পদার্থের মধ্যে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ করে রাখা হয় এবং
পরে সেই রাসায়নিক পদার্থের মধ্যে থাকা রাসায়নিক শক্তিকে আবার তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে বলা হচ্ছে সেকেন্ডারি সেল। যেমন ইমার্জেন্সি লাইটের ব্যাটারি। এটা উত্তরে আমি লিখে দিই, যে ধরনের তড়িৎ কোষে রাসায়নিক রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে বলে প্রাইমারি সেল। যেমন টর্চ লাইট এর ব্যাটারি। এটা হলো প্রাইমারি সেলের সংজ্ঞা। এবার দেখো সেকেন্ডারি সেলের সংজ্ঞাটা লিখছি। সেকেন্ডারি সেল কাকে বলা হয়? যে ধরনের তড়িৎ কোষে প্রথমে কাটিয়ে ওই এই শক্তিকে রাসায়নিক পদার্থের মধ্যে আবদ্ধ রাখা হয় এবং পরে ওই রাসায়নিক পদার্থের শক্তিকে আবার তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। সেই ধরনের তড়িৎ কোষকে সেকেন্ডারি সেল বলে। যেমন ইমার্জেন্সি লাইট এর ব্যাটারি। তারপরে যে মোবাইলের ব্যাটারিগুলো এগুলোকে আমরা সেকেন্ডারি সেল বলতে পারি, কারণ মোবাইলের ব্যাটারিগুলোকে আমরা দেখেছি যে
প্রথমে তড়িৎ পাঠিয়ে চার্জ দেওয়া হয় এবং চার্জ দেওয়ার পরে আবার এটাকে ব্যবহার করা হয়। চার্জ দেওয়ার ফলে কী হয় না, মোবাইল ব্যাটারির মধ্যে থাকা রাসায়নিক পদার্থগুলিকে সক্রিয় করা হয়, পরে ওই রাসায়নিক পদার্থ থেকে আবার তড়িৎ শক্তি পাওয়া যায়, দিয়ে আমাদের মোবাইলটা চালাতে পারি। এরপর দেখো আমাদের তড়িৎ চুম্বকের ব্যবহার হয়েছে, চুম্বকের ব্যবহারটা জানতে হবে। চুম্বকের ব্যবহার আমরা সকলে জানি, চুম্বক ব্যবহার করা হয়। কম্পিউটারের হার্ড ডিস্কে দেখবে চুম্বক ব্যবহার করা হয়। তারপরে এটিএম কার্ডে, ক্রেডিট কার্ড, এটিএম কার্ডে যে একটা চুম্বকের প্লেট থাকে। তারপরে কম্পিউটার হার্ড ডিস্ক হলো কম্পিউটারের হার্ড ডিস্কে, আর এটিএম কার্ড ও ক্রেডিট কার্ডে চুম্বকিত কার্ড থাকে। সাইকেলের ডায়নামোতে, লাউড স্পিকারে, মাইকের যে লাউড স্পিকার, রেডিওর লাউড স্পিকার, লাউড স্পিকারে, মাইকের লাউড স্পিকারে চুম্বক ব্যবহার করা হয়। আর সাইকেল ডায়নামোতে চুম্বক ব্যবহার করা হয়। তারপরে ফ্রিজের দরজায়, আবার এখন দেখবে এমনি ঘরে ঢোকার দরজাতেও চুম্বক ব্যবহার করা হচ্ছে। তাহলে চুম্বকের ব্যবহারটা, চুম্বকের ব্যবহার দেখো, এক নম্বর কম্পিউটারের হার্ড ডিস্কে চুম্বক ব্যবহার করা হয়। মাইকে, লাউড স্পিকারে, শুধু লাউড স্পিকারে চুম্বকের ব্যবহার দেখা যায়। তিন নম্বর এটিএম কার্ড ও ক্রেডিট কার্ড এটিএম কার্ড ও ক্রেডিট কার্ডে চুম্বকের ব্যবহার দেখা যায়। চার নম্বর ফ্রিজে, দরজায় এবং ঘরে দরজাতেও চুম্বক ব্যবহার করা হয়। এই হলো তোমাদের চুম্বকের ব্যবহার। তাহলে তড়িৎ চুম্বকের ব্যবহারটা আগে বলে দিয়েছি, এখন চুম্বকের ব্যবহারটা বললাম। তাহলে চুম্বকের ব্যবহার, তড়িৎ চুম্বকের ব্যবহার, তড়িৎ চুম্বক কাকে বলা হয়, প্রাইমারি সেল, সেকেন্ডারি সেল কাকে বলা হয়, আর একটা কথা বলি, বোতাম সেল, বোতাম সেল কাকে বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে বোতাম সেল কাকে বলা হয়।
নেক্সট কোশ্চেন হচ্ছে বোতাম সেল কাকে বলে? কোথায় ব্যবহার করা হচ্ছে বোতাম সেল? না ইলেকট্রনিক হাত ঘড়িতে যে সেল বা তড়িৎকোষ ব্যবহার করা হয় সেটা দেখতে ছোট্ট বোতামের মতো, একে বলা হচ্ছে বোতাম সেল। ইলেকট্রনিক হাত ঘড়িতে যে তড়িৎকোষ ব্যবহার করা হয় সেটা দেখতে ছোট্ট বোতামের মতো, তাই একে বোতাম সেল বলা হয়। তাহলে বোতাম সেল কোথায় ব্যবহার করা হচ্ছে? না ইলেকট্রনিক হাত ঘড়িতে। ইলেকট্রনিক হাত ঘড়িতে যে তড়িৎকোষ ব্যবহার করা হয় সেটা দেখতে ছোট বোতামের মতো, সেটা দেখতে অনেকটা বোতামের মতো, তাই একে বোতাম সেল বলে। এই পর্যন্ত থাকলো আজকে। পরের দিন আবার যেটুকু বাকি আছে চুম্বকের আলোচনা করবো।